ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 21 আজকে আমরা শুরু করব। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা পিএসসির যে কোনো এক্সামের জন্য অ্যাপিয়ার হচ্ছ তারা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত। তাহলে ভাগফল দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, সংখ্যা দুটো আমি ধরে নিই এক্স ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াই দেওয়া আছে কত 128, ঠিক আছে। আর এক্স ওয়াই দেওয়া আছে কত, এক্স বাই ওয়াই দেওয়া আছে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2। তাহলে সেখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু 2y, ঠিক আছে। তাহলে এইখানে বসিয়ে দাও। তাহলে হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু 2y বসিয়ে দিলাম। তাহলে 2y স্কোয়ার ইকুয়াল টু 128, মানে হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছ, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 64, মানে সেখান থেকে ওয়াই মানে হচ্ছে গিয়ে 64 হচ্ছে গিয়ে 28 স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু 8 হয়ে গেল। তাহলে বড় সংখ্যাটা মানে এক্স ইকুয়াল টু 2 ইন্টু 8, তাহলে 8 দিয়ে 16, তাহলে বড় সংখ্যাটি হলো 16, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 2, কি বলেছে 2.5 মিটার লম্বা একটি মই একটি দেওয়ালে হেলান দেওয়া আছে। এর উপরের প্রান্ত ভূমি থেকে 2.4 মিটার উপরে আছে। মইয়ের নিম্ন প্রান্ত থেকে দেওয়াল কত দূরে আছে। মানে সমকোণী ত্রিভুজ ড্র করো একটা। এই যদি সমকোণী ত্রিভুজ হয়, এইটা হচ্ছে গিয়ে মই, 2.5 মিটার একটা মই আছে, ভূমি থেকে হচ্ছে গিয়ে 2.4 মিটার উপরে, এটা হচ্ছে গিয়ে দেওয়াল, ঠিক আছে। এটা হচ্ছে মই। আর তাহলে চেয়েছে কি না, মইয়ের নিম্ন প্রান্ত থেকে দেওয়ালের দূরত্ব, মানে এই ডিস্টেন্সটা কত আর কি, এই ডিস্টেন্সটা বের করতে বলেছে। তাহলে এইটা স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার চেয়েছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে না 2.5 এর হোল স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার মাইনাস হচ্ছে কি লম্ব স্কোয়ার মানে 2.4 এর হোল স্কোয়ার। ব্যাস, করলে সিম্পলিফাই করো, কত হচ্ছে 25 স্কোয়ার মানে হচ্ছে কি 625, যেহেতু পয়েন্ট আছে তাহলে 6.25 মাইনাস 24 স্কোয়ার 576, মানে হচ্ছে কি 5.76, ঠিক আছে। বিয়োগ করলে কত হবে 0.49, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু কত পাবে না এক্স ইকুয়াল টু, তাহলে এটা কার স্কোয়ার 0.7 স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু কত পালে 0.7। তাহলে এটাই আমাদের বের করতে বলেছিল, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, কি বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। দেখো 6 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল 7:1। তাহলে ধরে নিই সেখানে হচ্ছে গিয়ে ধরো ফাদারের বয়স ছিল হচ্ছে গিয়ে তোমার 7x, আর হচ্ছে গিয়ে সনের বয়স ছিল হচ্ছে গিয়ে তোমার শুধু এক্স, ঠিক আছে, 6 বছর আগে। তাহলে বর্তমান বয়সের সমষ্টি আবার 60 বছর বলেছে, তাহলে 7x এর সঙ্গে 6 যোগ করো প্লাস এক্স এর সঙ্গে আবার 6 যোগ করো, এই টোটাল হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পিতার বর্তমান বয়স, এটা পুত্রের বর্তমান বয়স, যোগফল কত 60 বলেছে। তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে কত 7 আর এক্স 8x, তাহলে 8x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6 6 12, মানে হচ্ছে গিয়ে 48 চলে গেল। তাহলে সেখান থেকে তুমি কি পেলে না এক্স ইকুয়াল টু 8 6 48, এক্স এর ভ্যালু পেয়ে গেলে। তাহলে পিতার বয়স 6 বছর আগে কত হলো 7 6 42, পুত্রের বয়স 6 বছর আগে কত হলো না হচ্ছে গিয়ে শুধু 6, ঠিক আছে। এবার 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। এগুলো দেখো 6 বছর আগে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 6 বছর পরে মানে 12 যোগ হয়ে যাবে এদের সঙ্গে, ঠিক আছে। তাহলে 6 বছর পরে পিতার বয়স কত হবে না 42 প্লাস 6 প্লাস 6, মানে 6 বছর আসবে এলে বর্তমান, আবার 6 বছর পর, মানে টোটাল 12 যোগ হবে এত। হ্যাঁ, ইস টু পুত্রের বয়স 6 বছর পরে কত হবে না 6 প্লাস 12, এইটা রেশিও বের করে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 2 2 4 4 1 5 মানে 54 ইস টু হচ্ছে গিয়ে 6 2 8 18, ঠিক আছে। 9 কাটো, 9 6 54, 9 2 18, 9 না 18, 18 3 54 আর 18 1 18, মানে 3:1, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, কি বলেছে দেখো একটি লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করলেন এবং 5 টাকায় 4টি জিনিস বিক্রয় করলাম, তাদের শতকরা লাভ কত। এই টাইপের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি, যারা আমরা নিমেষে অঙ্ক এবং ডেইলি শর্ট টেস্ট ফলো করো তারা তো জানি কিভাবে হবে। তাহলে 4 টাকায় হচ্ছে 5টা কিনেছে, 4 টাকায় 5টা কিনেছে, ঠিক আছে। আর বিক্রি করেছে কি 5 টাকায় হচ্ছে গিয়ে 4টা,
ঠিক আছে, এবারে কোনাকুনি গুণ করো। ঠিক আছে, কেনা দামের সঙ্গে গুণ করে যেটা পাবে সেটা হচ্ছে কি সিপি, আর বিক্রি দামের সঙ্গে গুণ করে যেটা পাবে সেটা হচ্ছে এসপি। তাহলে এখানে আমার সিপি কত হচ্ছে, সিপি হচ্ছে দেখো 4 4 16 টাকা, হ্যাঁ, আর এসপি কত হচ্ছে না হচ্ছে গিয়ে 25 টাকা, 5 5 25 টাকা। ওকে, তাহলে এবার হচ্ছে কি তোমার সিপি হচ্ছে 16 টাকা, হ্যাঁ, তাহলে 25 টাকা বিক্রি করেছে, লাভ ক টাকা, মানে হচ্ছে কি 9 টাকা। ঠিক আছে, 9/16 ইন্টু 100 করে দাও, যা হবে এত পার্সেন্ট হচ্ছে গিয়ে তোমার তার লাভ। ঠিক আছে, 4 কাটো, 4 4 16, 4 25 সঙ্গে 100, তাহলে 25 9 225 বাই হচ্ছে গিয়ে 4, এত পার্সেন্ট লাভ। তাহলে একে 4 দিয়ে কাটো, 4 5 20 20, তারপরে হচ্ছে কি 4 6 24, 1/4, মানে 56.14%, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা জানো, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ঠিক আছে, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে ভূমি, মানে হচ্ছে গিয়ে 6 প্লাস হচ্ছে গিয়ে 4, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা ইন্টু 3 করলে যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 6 4 10 2 20 3 60, তাহলে 60 হবে অ্যান্সার, মানে অপশন ডি অ্যান্সার, এত বর্গ সেন্টিমিটার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, দেখো কি বলেছে, বলেছে এখন এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। ঠিক আছে, তাহলে ওই ব্যক্তির, হ্যাঁ, মানে হচ্ছে কি বয়স আর পুত্রের বয়স, মানে হচ্ছে গিয়ে ওই ম্যান আর তার হচ্ছে গিয়ে সন, তাদের বয়সের অনুপাত হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ, মানে 3:1। 15 বছর পর তাদের বয়স, তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। 15 বছর পর তাদের ম্যান ইজ টু সন বয়সের অনুপাত কত হবে, 2:1 হবে। এবার দেখো তাদের ডিফারেন্স তো সবসময় সেম, দুজনে যতদিন জীবিত থাকবে তাদের বয়সের ডিফারেন্স তো সেম হবে। এখানে কত আছে, 3 আর 2, 3 আর 1 ডিফারেন্স 2, এখানে 2 আর 1 ডিফারেন্স কত 1, তাহলে তুমি এইটাকে তুমি 1 গুণ করে দাও আর এইটাকে তুমি 2 গুণ করে দাও। ঠিক আছে, পুরো রেশিওটাকে, তাহলে কত আসছে দেখো, তাহলে এটা 3:1 থাকছে, আর এইটা হচ্ছে গিয়ে 4:2 হচ্ছে। এবারে এখানে দেখো 3 আর 1 এর ডিফারেন্স 2, 4 আর এর ডিফারেন্স 2। এবার দেখো 3 থেকে 4 বেড়েছে, 1 ইউনিট বেড়েছে, 1 থেকে 2 এটাও 1 ইউনিট বেড়েছে। ঠিক আছে, এই যে প্লাস 1 ইউনিট, এই প্লাস 1 ইউনিট মানে এই যে 15 বছর পর বলেছে না, তাহলে এই প্লাস 1 ইউনিট ইকুয়াল টু 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 15 ইয়ার্স। কার চেয়েছে, পুত্রের এখনকার বয়স, পুত্রের এখনকার বয়স দেখো কত 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু যা সেটাই হবে অ্যান্সার। দেখো 1 ইউনিট মানে অলরেডি 15 বছর, তাহলে ওকে 15 বছর হবে অ্যান্সার। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো এইভাবে করতে পারো, অনেক ইজি ওয়েতে হয়ে যাবে। দেখো আমি একটু আরেকবার বুঝিয়ে দিই, এখন বর্তমান হচ্ছে গিয়ে তাদের বয়সের অনুপাত কত, 3:1। এবার 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত, 2:1। দেখো তাদের আজীবন যতদিন জীবিত থাকবে দুজনে ততদিন কিন্তু বয়সের ডিফারেন্সটা সেম থাকবে। ঠিক আছে, দুজনের পিতার আর পুত্রের। তাহলে এখানে দেখো 2 ইউনিট, 3 আর 1 এর ডিফারেন্স 2, এখানে দেখো 2 আর 1 এর ডিফারেন্স 1 হচ্ছে, সেই জন্য আমরা দুটোকে সেম করে নেব। প্রথমটাকে 1 দিয়ে গুণ করে দিলাম, একে 2 দিয়ে গুণ করে দিলাম। এরপরে কি এলো দেখো 3:1, আর এখানে 4:2। এক্ষেত্রে এবার দেখো ডিফারেন্স সেম হয়ে গেল, 3 আর 1 এর ডিফারেন্স 2, 4 আর 2 এর ডিফারেন্স 2। ঠিক আছে, এবার দেখো 3 থেকে 4 বেড়েছে, 1 ইউনিট বেড়েছে, 1 থেকে 2 1 ইউনিট বেড়েছে, সেই 1 ইউনিট মানে কি এই যে 15 বছর পর। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15 বছর। এবার পুত্রের বয়স চেয়েছে, তাহলে পুত্রের বয়স দেখো বর্তমান হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু 15 বছর। যদি পিতার বয়স চাইতো তাহলে তুমি 3 ইউনিট বের করতে, তাহলে 15 3 45 বছর হয়ে যেত পিতার বয়স। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, কি বলেছে দেখো, বলেছে শ্যামলের ওজন বিমলের ওজন থেকে 15 কেজি বেশি, তাদের দুজনের একত্রে ওজন 135 কেজি, তাহলে বিমলের ওজন কত। ঠিক আছে, তাহলে এখানে যার চেয়েছে সেইটাকে এক্স ধরে নাও, তাহলে এক্স হচ্ছে গিয়ে তোমার বিমলের ওজন, তাহলে শ্যামলের ওজন হবে কত, শ্যামলের ওজন বিমলের ওজনের থেকে 15 বেশি, তাহলে এক্স প্লাস 15, এই দুটোর যোগফল হচ্ছে গিয়ে 135 ইকুয়াল টু হচ্ছে 135। কার চেয়েছে, বিমলের ওজন, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে গিয়ে এখানে 15 বাদ দিয়ে দাও, তাহলে 0 120। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 60, তাহলে বিমলের ওজন 60 কেজি, মানে অপশান এ অ্যান্সার। ওকে,
মানে যারটা চেয়েছে সেইটা এক্স ধরে এগোবে, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 8 বলেছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, তারা একসঙ্গে 6 দিন কাজ করার পর আরও 6 জন লোক যোগ দেয়, বাকি কাজটি সম্পন্ন করতে তাদের কতদিন সময় লাগবে। দেখো এই টাইপের কোশ্চেন রিমেইনিং ডেটার উপরে হবে, ঠিক আছে। দেখো তোমার 12 জন হচ্ছে গিয়ে 9 দিনে কাজটা করতে পারতো, এবার 12 জনের হচ্ছে গিয়ে 6 দিন কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে 12 জনের কদিনের কাজ, 3 দিনের কাজ। তাহলে 12 জন করে কাজটা 3 দিনে, তাহলে m1 ইন্টু t1 সেই ফর্মুলা, m1 ইন্টু t1 ইকুয়াল টু m2 ইন্টু t2। ওকে, তাহলে 12 জনের 3 দিন লাগতো, আরও 6 জন যোগ করেছে, মানে হচ্ছে গিয়ে 12 আর 6 6 2 18, 18 জন, তাহলে 18 জনের কত দিন লাগবে, ব্যাস এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করে যা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 12 3 36, 18 2 36, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কি 2, তাহলে অপশান এ হবে অ্যান্সার। বাকি কাজটি সম্পন্ন করতে তাদের কতদিন সময় লাগে না 2 দিন। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, খারাপ মাছের কারণে একজন মাছ ব্যবসায়ী 10% ক্ষতিতে বিক্রি করতে বাধ্য হন। যদি তার ক্রয় মূল্য 250 টাকা হয় তবে তার বিক্রয় মূল্য কত হবে? মানে কি ক্রয় মূল্য হচ্ছে কি 100%, 100%-এর ভ্যালু কত বলেছে 250 টাকা। ওকে, এবার সে হচ্ছে কি 10% ক্ষতিতে বিক্রি করবে, তাহলে হচ্ছে কি 90%-এর ভ্যালু কত সেটা বের করলেই তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে দাও। ঠিক আছে, বা তুমি এইখান থেকে এইটা আসতে পারো। ঠিক আছে, দেখো না হলে তুমি দেখো আমি যে প্রসেসে করাই তোমরা ওইভাবে না করতে পারলে জাস্ট কি করবে, নিচে 100 চলে আসবে আর উপরে হচ্ছে গিয়ে 90 হয়ে যাবে, ব্যাস কাটাকাটি করে যা হবে অ্যান্সার। দুটো শূন্য কেটে দাও, এর শূন্য কেটে 25 নয় 225, তাহলে 225 টাকা হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 বলছে একজন ব্যবসায়ী কি অনুপাতে যথাক্রমে 15 টাকা কেজি এবং 20 টাকা কেজি দরে দুই প্রকারের শস্য মিশিয়ে বিক্রি করলে মিশ্রণের দাম এত টাকা কেজি হবে। জাস্ট মিক্সার অ্যালিগেশন বা লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করে দাও। তাহলে প্রথম টাইপের হচ্ছে গিয়ে 15 টাকা পার কেজি, দ্বিতীয় টাইপের হচ্ছে 20 টাকা পার কেজি, এবার মিক্সড যেটা সেটা হচ্ছে গিয়ে 16 টাকা 50 পয়সা। ব্যাস এবার কোনাকুনি ডিফারেন্স বের করে তুমি রেশিও বের করে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এখানে 20 থেকে 16.50 বাদ দেবে। ঠিক আছে, তুমি 20 থেকে 17 বাদ দিয়ে দাও, 17 বাদ দিলে কত হবে 3, তাহলে 3 পয়েন্ট, আর বাকি যে 1 থাকছে 1 থেকে 0.5 বাদ দিলে 5, তাহলে 3.5 হয়ে গেল। ইস টু এবার 15 থেকে 16.5 মানে হচ্ছে কি 1.5। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 0 0 তুলে দাও, তাহলে 5 7 35, 5 3 15, তাহলে 7:3 অনুপাতে মেশাতে হবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, বলেছে 10 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা 10 বছর পূর্বে রেশিও কত ছিল না 1:3, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত 2:3। দেখো ডিফারেন্সটা সেম করে দাও, এদের ডিফারেন্স কত এখানে 2 ইউনিট আর এখানে ডিফারেন্স কত 1 ইউনিট, তাহলে এই ডিফারেন্সটা সেম করতে হবে, তাহলে একে তুমি 1 দিয়ে গুণ করে দাও আর একে তুমি 2 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, কারণ কি যতদিন তারা জীবিত থাকবে তাদের বয়সের ডিফারেন্স তো সেম থাকবে। ঠিক আছে, তাহলে 1:3 আর এটা হয়ে গেল 4:6। এবারে দেখো এখানে হচ্ছে কি 1 আর 2 এর ডিফারেন্স কত 2, এখানেও 4 আর 6 এর ডিফারেন্স 2 হয়ে গেল। এবারে দেখো এবার 1 থেকে 4 হয়েছে, কত বেড়েছে 3 ইউনিট, আবার 3 থেকে 6 হয়েছে মানে প্লাস 3 ইউনিট হয়েছে, তাহলে এই 3 ইউনিটের ভ্যালু কত বলো তো? দেখো 10 বছর পূর্বে ছিল আর এটা হচ্ছে 5 বছর পর, তাহলে 10 প্লাস 5 মানে 15 বছর, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 15 বছর। বলছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত, তাহলে তুমি যে কোনো একটা বের করে নাও। হ্যাঁ, এই 10 বছর পূর্বেরটা বের করে নাও। ঠিক আছে, হ্যাঁ করে হচ্ছে গিয়ে তোমার সেখান থেকে তাদের বের করতেই হবে। ঠিক আছে, আচ্ছা 3 একে 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত বের করে নাও, তাহলে 3 5 15, 4 5 20 হবে। ঠিক আছে, তাহলে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 20। এবার 10 বছর পূর্বে তাদের টোটাল বয়স ছিল দুজনের মিলে 20। ঠিক আছে, তাহলে সেখান থেকে তাহলে একজনের বয়স পেয়ে যাবে তুমি এখান থেকে। বা তুমি এখান থেকে 4 ইউনিট না বের করে 1 ইউনিট বের করে নাও, সব থেকে 1 ইউনিট মানে হচ্ছে কি তোমার 1 ইউনিট মানে 5 বছর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুজনের এর বয়স কত হবে 1 ইউনিট মানে 5 বছর, আর বি এর বয়স কত মানে হচ্ছে গিয়ে তোমার
5 3 15 বছর হয়ে যাবে। ওকে, এবার বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাত। এবার 10 বছর পূর্বের বয়স ছিল 5 বছর, তাহলে বর্তমান বয়স কত হবে? 10 যোগ হয়ে যাবে দুজনের সঙ্গে, তাহলে ওর সঙ্গে 10 প্লাস 5, আর এর হয়ে যাবে কত না হচ্ছে কি 15 প্লাস হচ্ছে কি 10। ব্যাস 10 10 করে দুজনের সঙ্গে যোগ হয়ে গেলে যা হবে সেটাই অ্যান্সার রেশিও বের করলে। এটা হচ্ছে কি 15 আর এটা হচ্ছে কি তোমার 15 10 25, 5-এ কাটো, 5 3-এ 15, 5 5-এ 25। ঠিক আছে, তাহলে 3:5 মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে দেখো, বলেছে একটি চৌবাচ্চা এক্স নল দিয়ে 8 ঘন্টায় এবং তলদেশে ছিদ্র থাকায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তাহলে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? জাস্ট দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। প্রথম ক্ষেত্রে টাইম কত? 8 ঘন্টা শুধু মানে ওই এক্স নল দিয়ে। এবার দুজনে মিলে কত না হচ্ছে কি 8 2 10 ঘন্টা লেগেছে। এবার দুধের ডিফারেন্স কত? 2 ঘন্টা। ব্যাস 2 4 8, তাহলে ছিদ্র দিয়ে হচ্ছে গিয়ে কতক্ষণে চৌবাচ্চা খালি হবে না হচ্ছে গিয়ে 4 10 40 ঘন্টায়, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে? বলেছে একটি খালি পাত্রে 1020 লিটার জল ধরার পর পাত্রটি 15% খালি আছে, তবে পাত্রটি পূর্ণ করতে জল ঢালতে হবে, মানে আরো কত লিটার জল ঢালতে হবে? 15% খালি আছে, ঠিক আছে, মানে কি বোঝাচ্ছে? 85% ফিল আপ আছে। তাহলে 85%-এর ভ্যালু কত দেওয়া আছে? তোমার 1020 লিটার। ওকে, তাহলে পূর্ণ করতে হবে মানে আরো 15% জল অ্যাড করতে হবে, তাহলে 15%-এর ভ্যালু কত? সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো, এবার এখান থেকে তুমি জাস্ট তাহলে 1020 বাই হচ্ছে গিয়ে তোমার 85 ইন্টু 15 করো, যা হবে অ্যান্সার। ওকে, তাহলে 17 দিয়ে কাটো, 17 5-এ 85 আর হচ্ছে গিয়ে 17 6 102। ঠিক আছে, শূন্য হবে, 5 3-এ 15। ঠিক আছে, তাহলে 6 3-এ 18, 180 লিটার, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নম্বর 14 কি বলেছে? বলেছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? ঠিক আছে, আমি কি বলেছি না তোমাদেরকে কি শিখিয়েছি না কোনো পয়েন্টকে বা কোনো যাত্রীকে, হ্যাঁ, বা ইলেকট্রিক পোস্টকে যদি কোনো ট্রেন অতিক্রম করে মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এখানে দেখো প্রথম ট্রেনটা একটা যাত্রীকে অতিক্রম করছে, মানে কি তোমার হচ্ছে গিয়ে প্রথম ট্রেনটা তার জাস্ট নিচের দৈর্ঘ্যটা অতিক্রম করছে 10 সেকেন্ডে। এখানে কি আসবে? যেহেতু ওইদিকে ট্রেনটাই ওই যাত্রী গতিশীল, তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটির ব্যাপার আসবে। তাহলে আমরা জানি কি ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড কি হবে না রিলেটিভ ভেলোসিটি। দেখো বিপরীত দিক থেকে আসছে যেহেতু, সেই জন্য যোগ হয়ে যাবে 12 আর হচ্ছে গিয়ে 6 কত 18। এটা হচ্ছে গিয়ে তোমার কি হলো না এটা রিলেটিভ ভেলোসিটি। একে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও, মানে ইন্টু 5-এর 18 দিয়ে গুণ করে নাও। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5-এর 18 দিয়ে গুণ করে নিলাম, ইন্টু হচ্ছে গিয়ে টাইম। এটা হচ্ছে গিয়ে স্পিড ইন্টু হচ্ছে গিয়ে টাইম। টাইম কত? 10 সেকেন্ড লেগেছে, ব্যাস ইন্টু 10 করলে যা হবে সেটাই অ্যান্সার। 18 18 কেটে গেলে 5 10 50 মিটার হবে গিয়ে প্রথম ট্রেনটার লেন্থ, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। কি বলেছে? এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। ঠিক আছে, এবার ওই যাত্রাপথের কিছু অংশে তিনি পদব্রজে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেন? ধরে নাও তুমি পদব্রজে x কিলোমিটার যায়, তাহলে x কিলোমিটার যেতে তার সময় কত না x ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে স্পিড, মানে হচ্ছে গিয়ে 4, এত ঘন্টা হয়ে গেল। প্লাস বাকি কত পথ থাকছে না 61 মাইনাস x, এই পথটা কত কিলোমিটার বেগে সে সাইকেলে অতিক্রম করেছে? 9 কিলোমিটার বেগে। ব্যাস এই দুটো টাইমের যোগফল কত না 9 ঘন্টা। ব্যাস এখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, তাহলে একবারে করো সব এক্স গুলোকে, দেখো 9x মাইনাস 4x মানে হচ্ছে কি আলটিমেটলি 5x প্লাস আর হচ্ছে কি 61 ইন্টু 4 হয়ে যাবে, তাহলে 4 একে 4 4 6 24। ঠিক আছে, ইকুয়াল টু এখানে 9 4 36, সেইটা হচ্ছে কি 36 ইন্টু 9 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এখানে যে নিচে লসাগুটা ছিল সেটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 36 ইন্টু 9, 9 6 54, 4 হাতে হচ্ছে গিয়ে 5, 9 3 27, 7 5 12 মানে 32, 324। ওকে,
তাহলে এখান থেকে তোমার 5x এর ভ্যালু কত, বা x এর ভ্যালু একবারে বের করো। x ইকুয়াল টু কত হবে, 324 থেকে 244 কত হবে 0, তারপর 12 থেকে 4 8 হয়ে গেল, বাই হচ্ছে গিয়ে 5, তাহলে 16 5 80 16, তাহলে হচ্ছে গিয়ে কতটা পদ অব্যয় অতিক্রম করে না 16 কিলোমিটার, মানে অপশন ডি অ্যান্সার। ওকে। 16 বলেছে কোনো এক বছরে একজন ব্যক্তি মাসিক বেতনের গড় এত টাকা, প্রথম 8 মাসের বেতন এত টাকা, শেষ বেতনের গড় এত টাকা, আর শেষ 5 মাসের বেতনের গড় এত টাকা, তাহলে ওই ব্যক্তির অষ্টম মাসের বেতন কত। দেখো দেখো এই যে প্রথম 8 মাসের মধ্যে অষ্টম মাসটা আছে, আবার শেষের 5 মাসের মধ্যেও অষ্টম মাসটা আছে, তাহলে অষ্টম মাসটা দুবার থাকছে। তাহলে দেখো প্রথম 8 মাসের টোটাল কত, 8 ইন্টু 316, ঠিক আছে, প্লাস শেষ 5 মাসের টোটাল কত, 5 ইন্টু 412। ওকে, সেইখান থেকে যদি টোটাল 12 মাসের এভারেজ টোটালটা বাদ দিয়ে দাও, মানে 12 ইন্টু কত হবে 340, বাদ দিয়ে এটা করলে যা হবে সেটাই অ্যান্সার। দেখো এত বড় গুণটা করতে অনেক সময় যাবে, সেই জন্য ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 8, তোমার এই 6 আর 3 9 বাদ চলে গেল, 9 মানে 0, ঠিক আছে, তাহলে 8 একে 8, মানে এইটা টোটালটা দাঁড়ালো 8। তারপরে এখানে দেখো 4 2 6 কে 7, 7 5 এ 35, 35 মানে 5 3 8, মানে এইটাও 8 হলো। তারপরে এইটা দেখো 4 আর 3 7, 7 আর এখানে হচ্ছে গিয়ে 2 একে 3, 7 3 এ 21, মানে 2 একে 3, ঠিক আছে, তাহলে টোটালটা ডিজিটাল সাম 3 হলো। তাহলে আলটিমেটলি ডিজিটাল সাম কত হলো, 8 8 16 মাইনাস 3 মানে হচ্ছে কি 13, 3 একে 4, তাহলে যে অ্যান্সারটা হবে তারও ডিজিটাল সাম মেথড ডিজিটাল সাম 4 হতে হবে। তাহলে এই প্রথমটা দেখো টেস্ট করো, 8 একে 9 বাদ চলে গেল, মানে এটা হচ্ছে কি শুধু 5 হলো, এটা ডিজিটাল সাম। এখানে 5 2 7, এটা 7 হবে, এটা কত 5 একে 6 6 12, 12 মানে হচ্ছে গিয়ে 2 একে 3, মানে এটা 3, তাহলে এইটা অবভিয়াসলি অ্যান্সার হতেই হবে, এটা হবে না। তাহলে হচ্ছে কি 8 5 13, ঠিক আছে, 8 5 13 মানে 3 একে 4, এইটা দেখো ডিজিটাল সাম 4 হচ্ছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, আমার এত বড় যখনই গুণ থাকবে, ঠিক আছে, বড় বড় গুণের ক্ষেত্রে তোমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে এখানে অপশন ডি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। দেখো 1885 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি একখানা সাপ্তাহিক সংবাদপত্রের 4th সংখ্যা বের হয়, তাহলে 40তম সংখ্যা কোন তারিখে বের হবে। দেখো সাপ্তাহিক মানে হচ্ছে কি 7 দিন অন্তর অন্তর বের হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 7th জানুয়ারি 4th সংখ্যা বেরিয়েছে, ঠিক আছে, তাহলে 40তম সংখ্যা মানে আরও 36টা বেরোতে, 36 ইন্টু 7 মানে হচ্ছে কি টোটাল এত দিন লাগবে, 36 ইন্টু 7 মানে হচ্ছে গিয়ে 7 6 42 2 আর 7 21, মানে হচ্ছে কি 252 দিন লাগবে। তাহলে 252তম দিন কি বা কোন ডেট হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। ব্যাস, প্রথমে দেখো জানুয়ারি মাস, জানুয়ারি মাসে তোমার হচ্ছে গিয়ে 7 দিন হয়ে গেছে, বাকি আছে 31 দিন থেকে 7 বাদ দিয়ে দাও, তাহলে 7 4 11 মানে 24 দিন বাকি আছে। ফেব্রুয়ারির হচ্ছে গিয়ে তোমার 28 দিন, যেহেতু হচ্ছে গিয়ে 85 হচ্ছে কি নন লিপ ইয়ার, তাহলে 28। মার্চ 31, এপ্রিল হচ্ছে গিয়ে 30, হ্যাঁ। আচ্ছা আমরা একটা অ্যাপ্রক্সিমেট দেখে নিই, দেখো 30 মাস যদি ভাবি, 30 দিয়ে এটাকে 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, আচ্ছা মানে সেপ্টেম্বর মাস না, তোমার তার আগে পর্যন্ত মানে আগস্ট মাস পর্যন্ত টোটাল কত দিন হচ্ছে যোগ করে নাও। তাহলে এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তারপরে জুন, তারপরে হচ্ছে কি জুলাই, তারপরে হচ্ছে কি আগস্ট, টোটাল কত দিন হচ্ছে দেখো, ঠিক আছে, এটা যোগ করতেই হবে, কিছু করার নেই। দেখো যোগ করার নিয়ম দেখো, এইটা 30 30 30 সব 30 ধরে নাও, এটা 30 30, এইটাকেও 28, এখান থেকে তুমি 2 নিয়ে নাও, ঠিক আছে, তাহলে এইটাকেও 30 করে নাও, তাহলে 30 কটা আছে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা, 7 3 21 মানে হচ্ছে কি 210, প্লাস এখানে দেখো 2 নিয়ে নিয়েছি, পড়ে আছে কত 22, ঠিক আছে, প্লাস এইখানে দেখো 31-এর 1 আছে, এইখানে 31-এর 1 আছে, এখানে 31-এর 1 আছে, এখানে মানে 4 আছে আরও, ব্যাস এইভাবে যোগ করো, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 210 মানে হচ্ছে গিয়ে 232 হয়ে গেল, 232 4 236, তাহলে 236-এর সঙ্গে আরও দরকার কি মানে আগস্ট পর্যন্ত হয়ে গেল,
তাহলে 252 থেকে 236 বাদ দাও, কত হচ্ছে তোমার হচ্ছে কি ওদিকে 12 আর 4 16, তাহলে হচ্ছে কি এর সঙ্গে আরও 16 দিন লাগবে সেপ্টেম্বরের, তাহলে হচ্ছে কি 16 সেপ্টেম্বর হবে তোমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 18 বলেছে কোনো নগরের অধিবাসীদের মধ্যে শতকরা 5 জন ইংরেজ, অবশিষ্ট ভারতীয়। যদি নগরের লোক সংখ্যা এত হয় তবে ভারতীয়দের সংখ্যা কত? ঠিক আছে, দেখো নগরের লোক সংখ্যা মানে 100%, 100%-এর ভ্যালু দেওয়া আছে কত? 37820। ওকে, এবার দেখো শতকরা 5 জন ইংরেজ, তাহলে হচ্ছে কি 95% হচ্ছে কি ভারতীয়, তাহলে 95%-এর হচ্ছে গিয়ে ভ্যালু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। 95% হচ্ছে ভারতীয়দের সংখ্যা, এত ইকুয়াল টু কত? দেখো এইটা 100 ইন্টু কত বা এত ইন্টু কত করতে পারবো না, তাহলে জাস্ট একে করো, এত ইন্টু 95 বাই নিচে 100। ঠিক আছে, এটা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, দেখো নিচে তো তোমার 1 হবে, নিচে 1, তাহলে উপরে কত 9 বাদ দিয়ে দাও, তারপরে এখানে দেখো 7 আর 2 9 বাদ চলে যাবে, যেখানে 9 হচ্ছে সেগুলোকে 0 মানে সেগুলোকে আগে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তারপর যোগ করো, এখানে দেখো 8 আর 3 11, 11 মানে হচ্ছে কি 2 আর এখানে 5 কাছে, 2 5 10, 10 মানে 1, আলটিমেটলি 1/1 মানে ডিজিটাল সাম 1 হবে, যেটা ডিজিটাল সাম 1 সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই 9 বাদ দিয়ে দাও, 5 3 8 2 10 মানে এটা হচ্ছে গিয়ে ডিজিটাল সাম 1 হচ্ছে, তাহলে এইটাই অ্যান্সার হবে। কিন্তু বাকিগুলোর তোমাকে টেস্ট করতে হবে, যদি দুটো 1 পড়ে যায় তখন তোমাকে এমনি ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এখানে দেখো 6 3 9, যেহেতু কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন সেই জন্য 99.99% কনফার্ম থাকতে পারো একটাই ডিজিটাল সাম হবে, যেটা অ্যান্সার হবে। ঠিক আছে, চিন্তা নেই। এখানে দেখো এটা তো 9 হবে মানে 0, এটা হবে না, হ্যাঁ এটা বাদ চলে গেল। তারপরে দেখো এখানে 9 গেল, 5 3 8, এটা 8 হবে, এটাও হবে না। তারপরে দেখো এখানে 6 3 9, আবার এই 9 গেল, 5 2 7 মানে এইটা 7 হচ্ছে, তাহলে এইটাও হবে না, তাহলে পড়ে থাকলো একটা, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19 বলছে একটি নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের 1/25 ভোট দেয়নি। দুজন প্রার্থীর মধ্যে যিনি জিতেছেন তিনি সকল ভোটারের 13/25 ভোট পান। সকল ভোটার মানে টোটাল ভোটার লিস্টে যতজন আছে তার 13/25 ভোট পান। এই কথাটা কিন্তু ভালো করে ধরতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। এবং পরাজিত প্রার্থীর চেয়ে 500 ভোট বেশি পান। আচ্ছা, টোটাল আমি দেখো এখানেও 25 আছে, নিচে এখানেও 25 আছে, সরি এখানে দেখো, তাহলে আমি টোটাল আমার 25 ইউনিট ধরে নিলাম ভোটার, টোটাল ভোটার 25 ইউনিট ধরে নিলাম। এবার সেখান থেকে ভোট দেয়নি কত না 1 ইউনিট ভোট দেয়নি, দেখো 1/25 মানে 1 ইউনিট ভোট দেয়নি। আবার 13 অংশ যে জিতেছে তাকে দিয়েছে 13 ইউনিট ভোট দিয়েছে, তাহলে পড়ে থাকলো কত? দেখো 3 1 4 14 মানে হচ্ছে কি 11 ইউনিট। এই 11 ইউনিটটা কে পেয়েছে? পরাজিত প্রার্থী পেয়েছে। এবার যে জয়ী প্রার্থী সে হচ্ছে কি পরাজিত প্রার্থীর থেকে 500 ভোট বেশি পেয়েছে। জয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? এই যে 13 ভোট পেয়েছে, তাহলে 13 - 11 মানে হচ্ছে কি 2 ইউনিট ভোট। এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে বলেছে 500 জন। ঠিক আছে, তাহলে কতজন ভোটার ভোট দিয়েছিল কতজন ভোটার? দেখো এই যে কত 1/25 ভোট দেয়নি মানে 1 ইউনিট ভোট দেয়নি মানে 24 ইউনিট ভোট দিয়েছে, তাহলে 24 ইউনিটের ভ্যালু কত সেটাই হবে তোমার অ্যান্সার। 2 × 12 করলে দেখো 24 হয়। ঠিক আছে, তাহলে এখানে 5 × 12 করে দাও, 5 × 12 হচ্ছে 60 মানে হচ্ছে কি 6000 হবে তোমার অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20 বলেছে শতকরা বার্ষিক এত টাকা হারে সুদে কত টাকা 10 বছরের সুদে আসলে 1000 টাকা হবে। ঠিক আছে, দেখো তোমার হচ্ছে কি 10, আমি একটু অন্যভাবে করব। ঠিক আছে, 10 বছরে বার্ষিক এত % হারে টোটাল কত % সে সুদ হিসাবে পাচ্ছে দেখে নাও। তাহলে 10 ইন্টু হচ্ছে গিয়ে 2 × 1 = 2 মানে 10, 2 দিয়ে 4 × 5 = 2 মানে 2 5 5 5 25% সে সুদ হিসাবে পাবে। ঠিক আছে, এবার তার আসল হচ্ছে গিয়ে পি ইকুয়াল টু তার 100%, ক্যাপিটাল আই মানে ইন্টারেস্টটা সে 25% পাচ্ছে। তাহলে সুদ আসল কত দাঁড়াবে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে হচ্ছে কি 125%। সেই 125%-এরই ভ্যালু দেওয়া আছে কত? 1000 টাকা। ঠিক আছে, তোমার চেয়েছে কত টাকা মানে আসলটা পি মানে 100%-এর ভ্যালু বের করতে বলেছে, ব্যাস সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে,
তাহলে এইটা দেখো কত ইন্টু কত আমরা যেহেতু করতে পারছি না, করতে একটু প্রবলেম হবে, তখনই কি করবে, জাস্ট এখানে ইন্টু 100, নিচে হচ্ছে কি 125 কাটাকাটি করে নাও, বেশ। 25 5 100, 25 4 100, এই সরি 25 5 125, 25 4 100 আর 5 দিয়ে কাটো, 5 200, তাহলে 2 4 800 টাকা হবে গিয়ে তার আসল, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে দেখো, কি বলেছে, বলেছে একটি রেডিও 450 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 350 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, রেডিওটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, আমরা ধরে নিলাম ক্রয় মূল্যটা সাপোজ এক্স। ঠিক আছে, এবার যদি 450 টাকায় বিক্রি করে, ঠিক আছে, তার লাভ কত হবে, 450 মাইনাস এক্স। আর যদি 350 টাকায় বিক্রি করে তার ক্ষতি হবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এক্স মাইনাস 350। দেখো এই দুটো সমান, এক্ষেত্রে যা ক্ষতি হবে এক্ষেত্রে লাভ তা হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, 2x ইকুয়াল টু হচ্ছে গিয়ে এই দুটোর যোগফল, মানে হচ্ছে গিয়ে 800, মানে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে 400। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা খেয়াল করো, তাহলে অ্যান্সার হবে অপশান সি। এখানে আমি একটা শর্টকাট নিয়ম বলে দিই, যখনই এরকম টাইপের কোশ্চেন থাকবে যে এত টাকায় বিক্রি করলে যত লাভ হয়, এত টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত, জাস্ট কী করবে না, দুটোর এভারেজ বের করবে, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো এখানে হচ্ছে কি এই যে 450 আর 350 বাই 2 করে দিয়েছে, যা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। বলছি এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ। ঠিক আছে, তাহলে ওই কাজ করতে বি এর সময় লাগবে। আচ্ছা, এখানে দেখো এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও তুমি এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এ যদি ধরো 100 ইউনিট কাজ করে, বি হচ্ছে গিয়ে কী করে না, হচ্ছে গিয়ে আরও 160% বেশি দক্ষ, যেহেতু সে 160 ইউনিট বেশি কাজ করে, মানে শুধু 60 বেশি কাজ করে, তাহলে এ 100 করলে সে কত করবে, 160। তাহলে এফিসিয়েন্সি রেশিও আমরা পেয়ে যাচ্ছি কত, 5, মানে 0 0 কেটে গেল, 2 5 10, 2 8 16, ঠিক আছে, 5:8 হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি রেশিও। ঠিক আছে, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে গিয়ে তোমার 5:8 পেয়ে গেলাম। এবার আমরা জানি কি টাইম রেশিওটা কি উল্টো হয়, এফিসিয়েন্সি রেশিওর উল্টো হয়, তাহলে A/B এর টাইম রেশিও তাহলে কত হবে, 8:5। ওকে, তাহলে এখানে এ হচ্ছে কি 12 দিনে কাজটা করতে পারে, তাহলে এখানে এ দেখো 8 ইউনিট, তাহলে 8 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 12 দিন। ওকে, বি এর সময় বলেছে, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 12 × 5 বাই হচ্ছে গিয়ে 8, 4 2 8, 4 3 12, তাহলে 15/2, মানে হচ্ছে গিয়ে 7 × 1 2, মানে 7.5 দিন লাগবে বি এর সময়। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম, প্রথমে এফিসিয়েন্সি রেশিও বের করলাম, সেখান থেকে টাইম রেশিওটা এফিসিয়েন্সি রেশিওর উল্টো, সেখান থেকে কম্পেয়ার করে পেয়ে গেলাম। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 23। তিনটি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, সংখ্যা তিনটি হলো। ঠিক আছে, আচ্ছা আমি এখানে অপশান টেস্ট করবো। দেখো তিনটে সংখ্যার যেহেতু গড় হচ্ছে কি 77, তাহলে টোটাল কত হবে, 3 × 77, তাহলে 7 3 21 1, 7 3 21, 22 23, 231। ওকে, তিনটে সংখ্যার টোটাল। এবার প্রথম অপশানে দেখো যোগ করলে ইউনিট ডিজিট কি 1 আসবে না, তাহলে এটা হতে পারে না। দ্বিতীয় অপশানেও দেখো ইউনিট ডিজিট 5 আসবে, এটাও হতে পারে না। তারপর এটা 8 4 12, এটাও হতে পারে না। তাহলে একমাত্র দেখো 6 3 9 10 11, এইটা মাত্র ইউনিট ডিজিট, মানে যোগ করলে 231 হচ্ছে, ব্যাস সেটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, সরি, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 24। বলেছে 24 28 32 সংখ্যা তিনটির গসাগু ও লসাগুর গুণফল নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু খেয়াল করলে আমরা পাবো কি, দেখো 24 ইকুয়াল টু দেখো 8 × 3 করতে পারি, কিন্তু গসাগু সবগুলো 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে সবগুলো দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 6 24। ঠিক আছে, তারপরে 28, দেখো 4 7 28, তারপরে দেখো 32, 4 8 32। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, গসাগুটা পেয়ে গেলাম কত, 4। এবার লসাগু কি হবে, লসাগুর ক্ষেত্রে হচ্ছে গিয়ে বের করার প্রসেস বলেছিলাম আমি কি,
না সব থেকে বড়টা লিখে নাও। ঠিক আছে, সব থেকে বড়টা আমরা লিখে নিলাম। এটা হচ্ছে কি আমরা গসাগুটা পেয়ে গেলাম, মানে HCF। এবার এলসিএমটা কি হবে না হচ্ছে গিয়ে তোমার এই যে আমরা এইটা পেলাম, এখানে হচ্ছে কি কমনটা একবার। ঠিক আছে, কমনটা হচ্ছে কি একবার হবে। নাহলে আমি আর একটা প্রসেস বলছি, দেখো 32 সব থেকে বড়টা লিখে নাও ইন্টু, তারপরে দেখো এখানে এই 28 আসো। ঠিক আছে, দেখো এই 32-র মধ্যে দেখো 4 ইন্টু 8 আছে, আর 28 মানে 4 ইন্টু 7। দেখো 4টাই 32-এর মধ্যে আছে কিন্তু 7টা নেই, তাহলে 7টা গুণ করে নিলাম ইন্টু। এবার দেখো এখানে দেখো 8 4 32, এখানে তাহলে হচ্ছে গিয়ে 4 2 8 হচ্ছে। দেখো এইটাকে অ্যাকচুয়ালি 8 ইন্টু 3 লেখা যায়, তো 8 3 24। দেখো 32-এর মধ্যে 8 আছে কিন্তু এই টোটালটার মধ্যে আবার 3 নেই, সেই জন্য এক্সট্রা 3 ফ্যাক্টরটা গুণ করে নাও, ব্যাস এটা হয়ে গেল এলসিএম। এবার আমাদের চেয়েছিল কি এলসিএম আর এসসিএম গুণফল, তাহলে এর সঙ্গে 4 গুণ করে দাও, ইন্টু 4 করলে যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা গুণ করো। 7 3 21, 4 কত, 4 1 4, আর হচ্ছে গিয়ে 7 3 21, 4 4 2 8, মানে 84 আর 32 গুণ করো, যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, 4 2 8, আর হচ্ছে গিয়ে 4 3 12, 8 2 16, 12 আর 16 যোগ করলে কত হচ্ছে 6 2 8 28, 28, আর এখানে হচ্ছে গিয়ে 28 এর 8, মানে শেষে 88 হবে। আচ্ছা দুটো অ্যান্সার আছে, হাতে 2, আর হচ্ছে গিয়ে 8 3 24, 25 26, তাহলে 2688, 2688 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো এইটা আমরা অলরেডি এই অঙ্কটা আগেও সলভ করেছি সম্ভবত, যদি না করে থাকি যারা করনি তারা দেখে নাও। দেখো জাস্ট ধরো সাপোজ 2 পূর্ণ 1 3, একে আমরা এইভাবে লিখতে পারি 2 + 1 3। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা সেইভাবে লিখবো। প্রথমটাকে কি লিখবো 999 + 1 7, এইরকম করে 999 কটা হবে দেখো 6টা হবে, তাহলে ইকুয়াল টু একবারে লিখছি 999 × 6 প্লাস। এবার বাকি যেগুলো যে ফ্র্যাকশানগুলো দেখো 1 7 2 7 3 7 4 7 5 7 6 7, সবগুলো নিচের 7 আছে, তাহলে উপরে জাস্ট 1 থেকে 6 পর্যন্ত যোগফল 1 + 2 + +6। ওকে, তাহলে এইটাকে সিম্পলিফাই করবো, যা হবে অ্যান্সার। আচ্ছা এইটা আমরা কি করব 999, একে আমরা কি লিখতে পারি 1000 - 1 × 6 করতে পারি, তো প্লাস এখানে দেখো তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার n ইন্টু আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি, এটা 1 7টা রেখে দিই ইন্টু, এবার দেখো n × n + 1/2 হয় আমাদের ফর্মুলা, তাহলে 6 × 7/2, এই 7 7 কেটে গেল, 2 3 6। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে এটা হয়ে গেল 6000 - 6 + 3। ঠিক আছে, তাহলে হচ্ছে 6000 থেকে 3 বাদ দিয়ে দাও, মানে 5997 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে।